আপনারা শুনছেন অন রেকর্ড। অন রেকর্ডে আজ আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মোটর মাস্টারের কৃতজ্ঞতা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক বিরাট ব্যক্তিত্ব। তার জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1970 খ্রিস্টাব্দে। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত সব ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প ও চিত্রনাট্য। ব্যোমকেশ বক্সী ও ঐতিহাসিক উপন্যাস তো আপনারা শুনেইছেন। আমরা তার লেখা ছোট গল্পগুলিকে আপনাদের সামনে আনব। আজকের গল্পটি লেখা হয়েছিল 10ই জানুয়ারি 1968 সালে। গল্পে প্রধান চরিত্রে লেখক মোটর মাস্টার ও হারু ঘোষ। গল্প পাঠে অভিজিৎ, গল্পের সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি সৌর্য। শুরু হচ্ছে মোটর মাস্টারের কৃতজ্ঞতা। মাস তিনেক আগে বদলি হয়ে কলকাতায় এসেছি। ভালো বাড়ি পাইনি, তাই এখনো ফ্যামিলি আনিনি, কিন্তু গাড়িটা আনতে হয়েছে। আমার যে ধরনের কাজ তাতে গাড়িটা না হলে চলে না। কিন্তু কলকাতায় এসেই ফ্যাসাদে পড়ে গেছি। অপরাধের মধ্যে একজনের প্রাণ রক্ষা করেছিলাম, তার ফল যেমন বিষময় হয়ে উঠবে তখন কে জানতো। বিদ্যাসাগর ছিলেন মহাপুরুষ লোক। তিনি জানতেন পৃথিবীতে কারোর উপকার করতে হবে। আমি অর্বাচীন, তাই আমার আজ এই দুরবস্থা। যার প্রাণ বাঁচিয়েছিলাম তার নাম মোটর মাস্টার। মোটর মাস্টারকে আপনারা চিনবেন না, কিন্তু আমি হাড়ে হাড়ে চিনেছি। তার কৃতজ্ঞতার ঠেলায় এখন হাতে দড়ি না পড়লে বাঁচি। একদিন কাজের সূত্রে কলকাতার বাইরে একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম। বড় বড় ফ্যাক্টরিতে কাজ পরিচালনা সম্বন্ধে সুপরামর্শ দেওয়াই আমার কাজ। সেদিন ফ্যাক্টরিতে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গেল। রাত্রে ফ্যাক্টরির কর্মকর্তা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খুব খাওয়ালেন। তারপর রাত্রি আন্দাজ এই 11টার সময় মোটর চালিয়ে কলকাতায় ফিরে চললাম। শহরতলিতে কিছু দূর এগিয়েছি, একটা বাঁক নিয়ে মোটরের হেডলাইটের ছটায় একটা দৃশ্য চোখে পড়ল। সামনে প্রায় 30 গজের দূরে রাস্তার ওপর কয়েকজন লোক একটা লোককে লাঠি দিয়ে মারছে। লোকটা নিরস্ত্র, কেবল দুহাত দিয়ে নিজের মাথা বাঁচাবার চেষ্টা করছে। আমার মোটরের আলো দেখে লোকটা আক্রমণকারীদের মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসবার চেষ্টা করল। আততায়ীরাও ক্ষণেকের জন্যে থমকে গেল। তারপর আমি সজোরে হর্ন বাজাতেই তারা রাস্তার দুপাশের অন্ধকারে ছায়ার মতো মিলে অকুস্থলে গিয়ে মোটর দাঁড় করাল। আক্রান্ত লোকটাকে ভালো করে দেখবার সুযোগ পেলাম না। সে তড়াক করে গাড়িতে আমার পাশে উঠে বসল, ব্যগ্রস্বরে বলল, চলুন চলুন, দেরি করবেন না। আমি আবার গাড়ি চালিয়ে দিলাম। যেতে যেতে ঘাড় ফিরিয়ে লোকটাকে দেখলাম। নিম্নতর শ্রেণীর লোক, হাড়গিলের মতো আকৃতি, কপালের ওপর একটা হাত চেপে বসে আছে। বোধহয় কপালে লাঠির চোট খেয়েছে। আমি বললাম, মাথায় লেগেছে? রক্তপাত হয়েছে? কি হাসপাতালে নিয়ে যাব? সে বলল, আগে না। বললাম, থানায় যাবে? সবেগে মাথা নেড়ে সে বলল, আগে না, তবে কোথায় যাবে? তুলসী তলায়। চকিতে তার দিকে তাকালাম। তুমি তুলসী তলায় থাকো? লোকটা খড় দৃষ্টিতে আমার দিকে চাইল, বলল, আপনাকে এতক্ষণ চিনতে পারিনি। আমাদের পাড়ায় নতুন এসছেন না?
45 নম্বরে থাকেন। বললাম, হ্যাঁ, কিন্তু তোমাকে দেখেছি বলে মনে পড়ছে না। সে বলল, আমি আপনাকে দেখেছি, আমার নাম মোটর মাস্টার। মোটর মাস্টার কোন বিদ্যার মাস্টারি করে বুঝতে পারলাম না। অতঃপর আর কোনো কথা হলো না। আধ ঘন্টা পরে গাড়ি আমার বাড়ির সামনে এসে থামল। সঙ্গে সঙ্গে মোটর মাস্টার গাড়ি থেকে নেমে দুপুর রাতের আবছায়া রাস্তায় অদৃশ্য হয়ে গেল। দিন তিনেক পরে একটা রবিবারে বাজারে যাব বলে বেরিয়েছি। একটা লোক বিপরীত দিক থেকে আসতে আসতে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে তাড়াতাড়ি চলে গেল। লোকটাকে যেন কোথাও দেখেছি। শিরিঙ্গে লম্বা, হাড় বার করা চেহারা, তার শরীরে লালচে রঙের একটু আধিক্য আছে। চুল লালচে কালো, চোখ লালচে, দাঁত লালচে, গায়ে রঙের কালোর ওপর একটু লালচে আভা। দোলের সময় গায়ে রং ধুয়ে ফেলবার পরেও যেমন একটু ছোপ লেগে থাকে, অনেকটা সেই রকম। চিনি চিনি করেও লোকটাকে চিনতে পারলাম না। অবশ্য এ পাড়ার কাউকেই ভালো করে চিনি না। পাড়াটা যেন কেমন ধারা। যারা বড় কাজ করে তারা সকালবেলা গাড়ি চড়ে কাজে চলে যায়, সন্ধ্যের সময় বাড়ি ফিরে আসে। কারোর সঙ্গে মেলামেশা নেই। যারা মধ্যবিত্ত তারা পান চিবাতে চিবাতে অফিস যায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না। বেলা 10টার পর পাড়ায় থেকে যায় একদল যুবক, যাদের মাথায় ঝাঁকড়া চুল, গায়ে হাত কাটা গেঞ্জি আর ঢিলে পাজামা। বিড়ি সিগারেট টানতে টানতে তারা ফুটপাতে পায়চারি করে আর নিজেদের মধ্যে খাটো গলায় কথা বলে। তাদের স্কুল কলেজ আছে বলে মনে হয় না। পাড়ায় নতুন লোক দেখলেই তাদের দৃষ্টি প্রখর হয়ে ওঠে। আমি যখন প্রথম এ পাড়ায় আসি, রাস্তায় বেরোলে ওদের কুঞ্চিত চোখের দৃষ্টি আমাকে অনুসরণ করত, এখনো করে। ওরা যে কি ভাবে, ওদের মনের গঠন কিরকম, কিছুই বুঝতে পারি না। অন্য পাড়ায় ভালো বাড়ি খুঁজছি, পেলেই চলে যাব। আমি একটা শুকো চাকর রেখেছি, সে একাধারে আমার পাচক এবং চাকর। সে রাত্রে চাকরটা চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে নৈশাহার সারলাম। তারপর সিগারেট ধরিয়ে একটা বই নিয়ে বসলাম। 10টা বাজলো। তখন বই বন্ধ করে শুতে যাব ভাবছি, এমন সময় সদর দরে খুটখুট করে কড়ানো। এত রাত্রে কে এলো? উঠে গিয়ে দৌড় খুললাম। সে সুট করে ঘরে ঢুকে পড়ল, খপ করে পায়ের ধুলো নিয়ে বলল, আগে আমি সেই মোটর মাস্টার। এবার তাকে চিনতে পারলাম, সেই লোকটাই বটে। সে রাত্রে আবছা আবছা দেখেছিলাম, তাই চিনতে পারিনি। ঘরে নিয়ে গিয়ে মোটর মাস্টারকে বসালাম। সে আরেক খাবলা পায়ের ধুলো নিয়ে জোর হাতে বলল, স্যার, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি আমার বাপের তুল্লি। ব্যস্ত হয়ে বললাম, আরে না না, আমি আর কি করেছি, তোমার বাঁচবার ছিল তাই বেঁচে গেছো। মোটর মাথা নেড়ে বলল, আগে না স্যার, অন্য কেউ হলে গাড়ি দাঁড় করাতো না, চোঁচা দৌড় মারত। বললাম, তা সে যাক, কিন্তু তোমাকে ওরা ঠ্যাঙাচ্ছিল কেন বলো দেখি। মোটর একটু চুপ করে রইল, তারপর বলল, ওরা ওরা আমার শত্রুর। সে রাত্রে লুকিয়ে ওদের এলাকায় ঢুকেছিলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। ভালো বুঝলাম না, ওদের এলাকা মানে কি? আর সেখানে ঢুকলে ওরা তোমাকে ঠেঙিয়েই বা মারবে কেন? মোটর তখন একটু কেশে গলা খাঁকারে দিয়ে যা বলল তার মর্ম এই: কলকাতার বিশেষ বিশেষ পাড়ায় একদল লোক আছে, যাদের অজ্ঞ ব্যক্তিরা গুন্ডা বলে, কিন্তু আসলে তারা পাড়ার ধনী গৃহস্থদের রক্ষক। সামান্য দক্ষিণার বিনিময়ে তারা ধনী প্রতিবেশীর ধন প্রাণ রক্ষা করে। যদি কেউ ধনী হওয়া সত্ত্বেও
এদের শরণাপন্ন না হয় তাহলে ওদের হাত পা খোঁড়া হয়, বাড়িতে চুরি হয়, মোটর কারে আগুন লাগে এবং আরও নানা রকম দুর্ঘটনা হয়। তাই যারা বুদ্ধিমান তারা কোনো গণ্ডগোল করে না, নিঃসারে রক্ষকদের পাওনা গণ্ডা চুকিয়ে দেয়। সব শুনে বললাম, খাসা ব্যবসা তো তোমাদের, তা এতদিন আমাকে রক্ষে করতে আসনি কেন? মোটর লালচে দাঁত বের করে বলল, আগে যারা 2000 টাকার কম রোজগার করে তাদের আমরা ছুঁই না। আচ্ছা, এই কে কত রোজগার করে সব খবর তোমরা রাখো? আগে রাখতে হয়, নইলে যে ব্যবসা চলে না। আরো কিছুক্ষণ কথাবার্তার পর মোটর মাস্টার উঠল। আজ আসি স্যার, আপনার যদি কখনো কোনো উপকার করতে পারি কৃতার্থ হয়ে যাব স্যার। বললাম, না না, আমার কোনো উপকার তোমায় করতে হবে না, অপকার যদি না করো তাহলেই যথেষ্ট। জিপ কেটে মোটর বলল, বলেন কি স্যার, আমি আপনার অপকার করব? মনে রাখবেন, মোটর মাস্টার যতদিন বেঁচে আছে আপনার গায়ে আঁচড়টি লাগতে দেবে না। চলি স্যার, হ্যাঁ, মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাব। আজকালকার দিনে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রত্যুপকার করতে চায় দেখে মনে আনন্দ হলো। তারপর থেকে মোটর হপ্তায় নিয়মিত একবার করে আসে। রাস্তায় লোক চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন আসে। অভিসারিকার মতো নিঃশব্দ সঞ্চার তার গতিবিধি। মোটর নিজের পাতাল জীবনের গল্প বলে। সমাজে যে স্তরে মোটরের বাস সেই স্তর আমার একেবারেই অজানা। শুনতে শুনতে মন বিস্ময়ে বিস্ফারিত হয়। ভ্রম হয় যেন সৌরমণ্ডলের পরপারে কোনো উপগ্রহবাসী জীবের কাহিনী শুনছি। যখনই আসে আমাকে বারবার প্রশ্ন করে, স্যার, একটিবার বলুন, আপনার জন্য আমি কি কি করতে পারি? কিছুই কি করতে পারি না? বলি, না মোটর, দেখছো তো আমি একলা মানুষ, আমার আর কিসের দরকার। আচ্ছা আসুন, তবে আপনার পা টিপে দিই। সর্বনাশ, পা দুটোর যাও বা কিছু আছে, তুমি টিপলে আর কিছু থাকবে না। আচ্ছা স্যার, আপনার নিশ্চয়ই 70 আছে? 70 থাকবে কোন দুঃখে ভায়া? আমি কি লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াই? একটিও 70 নেই? না, থাকলেও আমি অন্তত জানি না। মোটর মাস্টার মুষড়ে পড়ে। একদিন সে কাগজে মোড়া একটা বান্ডিল বগলে করে এলো। প্রশ্ন করলাম, ওই বগলে ওটা কি? মোটর সলজ্জভাবে মোড়ক খুলে একটা বোতল আমার সামনে রাখলো। বলল, হ্যাঁ, আপনার জন্য এনেছি স্যার, খাঁটি বিলিতি মাল। বোতলটি তুলে নিয়ে লেবেল পড়লাম। খাঁটি মাল বটে, স্কটল্যান্ডের তৈরি। প্রশ্ন করলাম, তা মোটর, এর দাম কত? মোটর তাচ্ছিল্য ভরে বলল, হবে শখানেক টাকা, আমি ফোকটে পেয়েছি। তুমি খাও? কালে ভদ্রে খাই স্যার, তবে মাতাল হই না। তাহলে এটা তুমি রাখো, এই আমার এসব অভ্যেস নেই। বোতলটি ফেরত দিলাম। মোটর দুঃখিত হলো, কিন্তু পিড়াপিড়ি করলো। তারপর মোটর মাস্টার আসে যায়, কোনোদিন একরাশ ফল নিয়ে আসে, আঙুর, আপেল, পিচ, কোনোদিন আনে চন্দননগরের কড়া পাকের সন্দেশ। আমি বলি, মোটর, তোমার কৃতজ্ঞতার ঋণ কি এখনো শোধ হয়নি? সে বলে, সে কি কথা স্যার, সারা জীবন ধরে আপনার সেবা করলেও শোধ হবে না যে। আমি একটু অস্বস্তি অনুভব করি। কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো না।
মটরের কৃতজ্ঞতার অমৃত অতিমন্থনের ফলে বিষ না হয়ে ওঠে। তারপর একদিন একটি ব্যাপার ঘটল। রাত্রে মটর এসেছিল। তার গল্প শুনতে শুনতে প্রায় 10টা বেজে গেল। সময়ের দিকে খেয়াল ছিল না। হঠাৎ সদর দরজায় খটখট কড়া নড়ে উঠতে চমকে উঠলাম। মটর উৎকণ্ঠিতভাবে আমার দিকে তাকালো। আমি তাকে চুপি চুপি বললাম, জানি না কে এসেছে, তুমি একটু আড়াল হও। তাকে বাড়ির পিছন দিয়ে আঙুল দেখালাম। সে বিড়াল গতিতে অদৃশ্য হয়ে গেল। গভীর রাত্রে গুন্ডার সঙ্গে ধরা পড়া বাঞ্ছনীয় নয়। উঠে গিয়ে দরজা খুললাম। গুটি চারেক ছোকরা দাঁড়িয়ে আছে। ওই যাদের ঢিলা পাজামা আর হাত কাটা গেঞ্জি পরে ফুটপাতে হাঁটতে দেখেছি, তাদেরই দলের ছেলে। কিন্তু আজ তাদের বেশভূষায় পারিপাট্য আছে। থোপদস্ত ধুতি পাঞ্জাবি, বার্নিশ করা জুতো। তাদের মুখপাত্র হাত জোর করে সবই নয় বলল, মাফ করবেন, অসময় বিরক্ত করতে এলাম। ভাবলাম বুঝি চাঁদা চায়। আসুন বলে তাদের ঘরে নিয়ে বসালাম। মুখপাত্র ছোকরাটি বেশ চটপটে, বলিয়ে কইয়ে। সে মধুর হেসে বলল, আপনি আমাদের পাড়ায় বাসা নিয়েছেন, আমরা সকলেই দেখেছি, কিন্তু একদিন আলাপ করার সাহস হয়নি। আমরা সামান্য লোক, বয়সেও ছোট। কি ব্যাপার বলুন দেখি। মুখপাত্র বিনীত করুণ হেসে বলল, বড় বিপদে পড়েছি স্যার। আমার নাম হারু ঘোষ। আমাদের একটি ক্লাব আছে, বিবর। আমি বিবরের সেক্রেটারি। ক্লাবে বসে আমরা তাস ফাঁসা খেলি, একটু একটু গান বাজনা করি, কারুর সাথে পাচে নেই। কাল সন্ধেবেলা আমরা ক্লাবে বসে তাস খেলছি, হঠাৎ একদল পুলিশ এসে হাজির। ক্লাবেরই একজন মেম্বার, নাম কালাচাঁদ দত্ত, তাকে ধরে নিয়ে চলে গেল জানেন। বলে কি না কালাচাঁদ দিন দুপুরে একজনের বাড়িতে ঢুকে একটি মেয়ে লোকের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে সব লুটপাট করে পালিয়েছে। দেখুন দেখি কি অত্যাচার। কালাচাঁদ ভদ্রলোকের ছেলে, সে যাবে ডাকাতি করতে? পলকের মধ্যে আমার দিব্য চক্ষু উন্মিলিত হলো। এরা কাজকর্ম করে না, স্কুল কলেজে যায় না, হাত কাটা গেঞ্জি আর ঢিলা পাজামা পরে ফুটপাতে টহল মারে, অথচ এদের অন্ন বস্ত্রের অভাব নেই। বুঝতে পারলাম এদের রসদ আসে কোথা থেকে। তাদের মুখের দিকে তাকালাম। তারা শিকারী বিড়ালের মতো খড় দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে। বললাম, ভারী অন্যায় পুলিশের, কিন্তু আমার কাছে এসেছেন কেন? কি বলবো স্যার, পুলিশের জুলুম। আপনি বিজ্ঞ ব্যক্তি, সবই তো জানেন। কালাচাঁদকে ধরে নিয়ে গিয়ে হাজতে রেখেছে ওরা। 5,000 টাকা জমানত না পেলে তাকে ছাড়বে না। এ পাড়ায় যত পয়সাওয়ালা লোক আছে সকলের দূরে দূরে কাকুতি মিনতি করেছি, কিন্তু এমন পাজি নচ্ছার ছোট লোক সব কেউ আঙ্গুল নেড়ে সাহায্য করবে না। তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি দাদা। আপনি মহাপ্রাণ ব্যক্তি, গরিব বেচারা বিপদে পড়েছে, আপনি নিশ্চয়ই তাকে পুলিশের কবল থেকে উদ্ধার করবেন। অতঃপর ছোকরাদের মতলব জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমার জামিনে কালাচাঁদ মুক্তি পাবে এবং অচিরাত ফেরারি হবে। তখন জমানতের টাকার দায় আমার ঘাড়ে পড়বে। বিবরের সভ্যরা দাঁত বার করে হাসবে। যথাসম্ভব সহজভাবে বললাম, মাফ করবেন, আমি পারবো না। না স্যার, এই কাজটি আপনাকে করতেই হবে। পারবো না, অত টাকা আমার কাছে নেই। নগদ টাকা দিতে হবে না স্যার, আপনি গণ্যমান্য লোক, মোটর আছে, মুচলেখা লিখে দিলেই হবে। হবে না, মিছে উপরোধ করবেন না। অনুনয় বিনয় ক্রমে তর্কে দাঁড়ালো, তারপর ঝগড়ায় পরিণত হলো। শেষ পর্যন্ত হারু ঘোষ চোখ লাল করে দাঁতে দাঁত ঘষে বলল,
আমাদের সঙ্গে শত্রুতা করে পাড়ায় বাস করতে পারবে না, এটা জেনে রেখো। জলে বাস করে কুমড়ের সাথে বিবাদ করা যায় না। বললাম, তোমরা কুমির নও, ছুঁচো, যাও এবার বিদেয় হও। চারজন একসঙ্গে উঠে দাঁড়ালো। ভাবলাম বুঝি আক্রমণ করবে। আমি পকেটে হাত দিলাম। পকেটে যদিও কিছুই ছিল না, তবু বিবরের দল পিছিয়ে গেল। বোধহয় ভাবলো আমার পকেটে ছোঁড়াছুড়ি পিস্তল কিছু আছে। আচ্ছা, দেখে নেব। বলে তারা চলে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। এদের মুখের দাপট যতটা বেশি, সাহস ততটা নয়। তবু হয়তো অনিষ্ট করবার চেষ্টা ঠিক করবে। মোটরের কথা মনে পড়ে গেল। উঠে গিয়ে বাড়ির পিছন দিকে খোঁজ করলাম। দেখলাম মোটর কখন খিড়কির দরজা খুলে চলে গেছে। অতঃপর ৩-৪ দিন বিনা উপদ্রবে কেটে গেল। একদিন সকালবেলা সবেমাত্র চায়ের পেয়ালা নিয়ে বসেছি, একজন সাব ইন্সপেক্টর এসে উপস্থিত। বললেন, এক্সকিউজ মি, একটু দরকার আছে। ঘরে এনে বসালাম। কি দরকার বলুন? আচ্ছা, আপনি হারু ঘোষ নামে কাউকে চেনেন? হারু ঘোষের সঙ্গে পরিচয়ের সংক্ষিপ্ত বিবরণ দিলাম। আচ্ছা, তার সঙ্গে আপনার কি ঝগড়া হয়েছিল? ঝগড়ার ইতিহাস বললাম। শুনে তিনি বললেন, আচ্ছা, আপনি তাকে খুন করবেন বলে শাসিয়েছিলেন? চোখ কপালে তুলে বললাম, সে কি কথা? হারু ঘোষই বরঞ্চ আমাকে দেখে নেব বলে শাসিয়েছিল। কিন্তু কি ব্যাপার বলুন দেখি, হয়েছেটা কি? সাব ইন্সপেক্টর গাত্রোত্থান করে বললেন, গত রাত্রে হারু ঘোষকে কেউ ছুরি মেরে খুন করেছে। তার ৩ জন বন্ধু যারা তার সঙ্গে আপনার কাছে এসেছিল, তারা বলেছে আপনি তাকে শাসিয়েছিলেন। আচ্ছা, আজ তাহলে চলি, দরকার হলে আবার আসবো। স্তম্ভিত হয়ে অনেকক্ষণ বসে রইলাম। তারপর মনের মেঘাচ্ছন্ন দিগন্ত ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। ঠিক রাত্রি 10টার সময় মোটর এলো। দরজা জানলা বন্ধ করে তাকে সামনে বসালাম। কড়া সুরে বললাম, মোটর, তুমি হারু ঘোষকে খুন করেছো? মোটর বলল, হারু ঘোষ? সে আবার কে? বললাম, ন্যাকামি করো না। সেদিন হারু ঘোষ দলবল নিয়ে এসেছিল। তুমি আমাদের কথাবার্তা শুনেছিলে। হারু ঘোষ আমাকে অপমান করেছিল, শাসিয়েছিল, তাই তুমি তাকে খুন করেছো। মোটর এবার অ্যাটম বোমার মতো ফেটে পড়ল। হ্যাঁ, মেরেছি হারামজাদাকে। এত বড় আসপদ্দা আমার এলাকায় থেকে আমার প্রাণদাতাকে হুমকি দেবে, চোখ রাঙিয়ে কথা বলবে, ঘোড়া ডিঙে ঘাস খাবে। এখন হয়েছে কি স্যার, ওদের দলের সবাইকে একে একে সাবার করব, তবেই আমার নাম মোটর মাস্টার। দেখে নেবেন আপনি। আমি হাত জোর করে বললাম, মোটর মোটর মোটর, দোহাই দোহাই তোমার, তুমি যাও। আর 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 কখনো আমার কাছে এসো না। কেউ যদি দেখে ফেলে আমার বাসায় তোমার যাতায়াত আছে, তাহলে আর রক্ষে থাকবে না। পুলিশ ভাববে আমি তোমাকে দিয়ে হারু ঘোষকে খুন করিয়েছি। দুজনেরই খুনের দায় পড়বে ভাই। এমনিতেই আমার ওপর পুলিশের নজর পড়েছে, তুমি ভাই যাও। মোটর কিছুক্ষণ গুম হয়ে রইল। তারপর উঠে ভারী গলায় বলল, আচ্ছা স্যার, আর আসবো না। কিন্তু আপনি আমার প্রাণদাতা, আপনার ঋণ কোনোদিনও ভুলবো না। এক খাবলা পায়ের ধুলো নিয়ে মোটর চলে গেল। তারপর আর কোনোদিন আসেনি। আমি কিন্তু ভয় ভয়ে আছি। ইতিমধ্যে দারোগাবাবু 2 বার তত্ত্ব তল্লাশ নিয়ে গেছেন। কোনোদিন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হবেন। মোটর মাস্টার যদি ধরা পড়ে?
শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মোটর মাস্টারের কৃতজ্ঞতা। আজকের গল্প পাঠে অভিজিৎ, গল্পের সূত্রধার এবং অন্যান্য চরিত্রে আমি সূর্য। আগামী সপ্তাহে আরও রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে অন রেকর্ড। যদি আপনাদের মধ্যে কারো কোনো গল্প বা আপনাদের কোনো লেখা যদি অন রেকর্ডের মাধ্যমে শ্রোতাদের শোনাতে চান, তাহলে নিচে দেওয়া মেল আইডিতে নিজের পরিচয় সহ 60 শব্দের লেখা পাঠিয়ে দিন। গল্পের বা উপন্যাসের ক্ষেত্রে কোনো বিষয় নেই, শব্দসীমা চেষ্টা করবেন 20 পাতা অথবা 4000 বা 5000 শব্দের মধ্যে রাখতে। এছাড়া অন রেকর্ড খুঁজছে আপনাদেরকে। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান পুরুষ বা মহিলা কণ্ঠ হিসাবে, তাহলে নিজের কণ্ঠ রেকর্ড করে এই মেলে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন অন রেকর্ড।